কড়া সিকিউরিটি থাকা সত্ত্বেও একদল ডাকাত আমেরিকার রিজার্ভ ব্যাংকে হামলা করে সবাইকে জিম্মি করে ফেলে। আর তারপর শুরু হয় তাদের গোল্ড চুরির অভিযান। তবে এই গোল্ড কোনো সাধারণ গোল্ড নয়, এর পেছনে লুকিয়ে আছে এক গোপন অপরাধের ইতিহাস। ইন্টারেস্টিং ব্যাপার হলো, এফবিআই প্রথমে এই ডাকাতদের আটকানোর চেষ্টা করলেও পরবর্তীতে তাদেরকে সাপোর্ট করতে শুরু করে। কিন্তু কেন? এই সবই জানবো 2019 সালের অসাধারণ একটা হাইস্ট মুভি ইনসাইড ম্যান মোস্ট ওয়ান্টেডের গল্প থেকে। মানি হাইস্ট সিরিজের মতো ঠিক একই রকম একটা ফিল পাবেন এই মুভিতেও। তাই চলুন ভিডিওতে একটা করে লাইক দিয়ে আজকের দুর্দান্ত গল্পটা এনজয় করি। গল্পের শুরুতেই আমরা পুলিশ এবং ভয়ঙ্কর এক ডাকাত দলের মধ্যে সংঘটিত একটা যুদ্ধ দেখতে পাই। সেখান থেকে পুলিশরা ডাকাত দলকে ধরাশায়ী করে কিছু বক্স উদ্ধার করে। তবে সেই বক্সের মধ্যে আসলে কি আছে সেটা আমরা সামনে জানতে পারবো। এরপর সিন বর্তমানে আসলে আমরা গল্পের মেইন ক্যারেক্টার আরিয়ালাকে দেখতে পাই। সে কাঁধে একটা ব্যাগ নিয়ে আমেরিকান রিজার্ভ ব্যাংকে যায়। কিছুক্ষণের মধ্যেই জোসেফ নামের একজন গার্ড কিছু বক্স নিয়ে ব্যাংকে ঢোকে। তারপর সেখান থেকে তার সঙ্গীদের নিয়ে মুখে মাস্ক পরে গার্ডদের ইলেকট্রিক শক দিয়ে অজ্ঞান করে ফেলে। এরপর ঠিক ফায়ার অ্যালার্মের সামনে একটা ছোট্ট স্মোক বোম ছেড়ে দেয়। এতে ফায়ার অ্যালার্ম বেজে উঠলে বাইরে থাকা সবাই প্যানিক করতে শুরু করে। বাইরের গার্ডরা তখন প্রোটোকল অনুযায়ী সবাইকে ফায়ার এক্সিট দিয়ে বাইরে বের করার জন্য তাড়াহুড়ো করলে আরিয়ালাও তাদের মধ্যে মিশে পৌঁছে যায় মেইন গেটের কাছে। তবে বাইরে বেরোনোর বদলে সে উল্টো গেট বন্ধ করে বন্দুকের ভয় দেখিয়ে সবাইকে জিম্মি করে ফেলে। তখন জানা যায় জোসেফ অথবা আরিয়ালা কেউই আসলে সাধারণ মানুষ বা গার্ড নয়, তারা এসেছে ডাকাতি করতে। এদিকে আমরা এফবিআই এর নেগোসিয়েশন এক্সপার্ট রেমিকে দেখতে পাই। তার মূল কাজই হলো অপরাধীদেরকে কথার জালে ফাঁসিয়ে পুলিশের কাজ সহজ করা। তো সেদিন তাকে একটা হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল নেগোশিয়েট করার জন্য। সেখানে একজন রোগী কিডনি ট্রান্সপ্লান্টের জন্য ভর্তি হয়েছিল, কিন্তু অপারেশনের আগে তাকে এটা জানানো হয়নি যে এই অপারেশনে $10,000 খরচ হবে। এখন সমস্যা হলো লোকটার কাছে এত টাকা ছিল না, আর হসপিটাল থেকেও তাকে এই বিষয়টা আগে জানানো হয়নি। এতে সে ক্ষেপে গিয়ে ডিউটি ডক্টরের উপরই হামলা করে দেয়। সে এতটাই ভায়োলেট হয়ে গিয়েছিল যে হসপিটালের কোনো স্টাফ তার কাছে যাওয়ার সাহস পাচ্ছিল না। তাই বাধ্য হয়ে তারা পুলিশের সাহায্য নেয় এবং পুলিশরা ডেকে আনে রেমিকে। রেমি ভেতরে গিয়ে ওই পেশেন্টের সঙ্গে বিভিন্ন রকম গল্প করতে শুরু করে। লোকটাকে আশ্বস্ত করে যে সে ওই পেশেন্টকে এমন একটা জায়গায় নিয়ে যাবে যেখানে তার কিডনির অপারেশন একদম ফ্রিতে করে দেওয়া হবে। কিন্তু লোকটা তার কথা বিশ্বাস করতে চায় না। এরপরও রেমি তার গল্প চালিয়ে যায় এবং সত্যি সত্যি তাকে কথার জালে ফাঁসিয়ে একে একে সেখান থেকে স্টাফদের মুক্ত করতে শুরু করে। আর একটা পর্যায়ে পেশেন্ট লোকটা নিজেই হঠাৎ করে অজ্ঞান হয়ে যায়, কারণ সে এমন পাগলামি শুরু করার আগেই নার্স তাকে ঘুমের ইঞ্জেকশন দিয়েছিল। কিন্তু লোকটা একটু বেশি হেলদি হওয়াতে ওষুধটা ঠিকঠাক কাজ করছিল না। সৌভাগ্যবশত তাদের কথার মাঝেই ওষুধের রিয়াকশন শুরু হয় এবং লোকটা তাতে অজ্ঞান হয়ে গেলে হসপিটালের স্টাফরা তাকে সামলে নেয়। তো এই বছর রেমিকে মোট 5টা কেসের দায়িত্ব দেওয়া হয়েছিল এবং 5টাই সে খুব দক্ষতার সঙ্গে হ্যান্ডেল করেছে। তাই এটা নিয়ে সে খুব খুশি ছিল, কিন্তু তার জানা ছিল না যে সামনে তার জন্য কি কি অপেক্ষা করছে। সিন শিফট হলে আমরা এফবিআই এজেন্ট ব্রায়ানকে দেখতে পাই। সে নতুন অফিসারদের ট্রেনিং দিচ্ছিল, তখনই তাদের ডিরেক্টর এসে তাকে জানায় রিজার্ভ ব্যাংকে ডাকাতরা হামলা করেছে এবং সেখানকার সবাইকে তারা জিম্মি করে রেখেছে। ব্রায়ান সেটা শুনে একটু অবাক হয়ে যায় যে রিজার্ভ ব্যাংকে হামলা করার সাহস কে পেল। যাই হোক, এই কেসের দায়িত্ব ব্রায়ানকে দিয়ে দেওয়া হয় আর তার সঙ্গী হিসেবে পাঠানো হয় রেমিকে। সেই সাথে ব্রায়ানকে আশ্বস্ত করা হয় যে সে এই কেসটা সলভ করতে পারলে তার প্রমোশন হয়ে যাবে। ব্রায়ান সেটা শুনে খুশি মনে কেস সলভ করার জন্য উঠে পড়ে লাগে। এরই মাঝে ডাকাতরা ভেতর থেকে কয়েকজন গার্ডকে মুক্ত করে দেয় আর বাকিদের মোবাইলগুলো কেড়ে নিয়ে তাদেরও ডাকাত গ্রুপের মতোই ইউনিফর্ম এবং মাস্ক পরিয়ে দেয়, যাতে আসল ডাকাতদের কেউ খুঁজে বের করতে না পারে। মানি হাইস্ট সিরিজেও ডাকাতরা ঠিক এরকম একটা বুদ্ধিই করেছিল। তো এরপর তারা ম্যানেজারকে ধরে এনে তার কাছে লকারের চাবি চায়। ম্যানেজার প্রথমে চাবি দিতে রাজি না হলে জোসেফ তাকে মারতে শুরু করে। তখন বেচারা বাধ্য হয়ে চাবি দিয়ে দেয়। এরপর তারা ম্যানেজারকে নিয়েই পৌঁছে যায় লকার রুমে, কারণ সেখানকার ভল্ট খুলতে ম্যানেজারের ফিঙ্গারপ্রিন্ট প্রয়োজন হবে। ম্যানেজার বেচারা বাধ্য হয়ে তাদের সমস্ত কথা শুনতে থাকে। ডাকাতরা ভেতরে ঢুকে সেখানে থাকা গোল্ড বারের কালেকশন দেখে হতবাক হয়ে যায়। তারা হয়তো ভাবতেও পারেনি ভেতরে এতগুলো গোল্ড থাকতে পারে। তখন ম্যানেজার তাদেরকে সতর্ক করে দেয় যে এত গোল্ড নিয়ে এখান থেকে বেরোনো কোনোভাবেই সম্ভব নয়, কারণ বাইরেই পুলিশ এবং এফবিআই এর লোকেরা ঘেরাও করে রেখেছে। গোল্ড নিয়ে বেরোনো মাত্রই তাদেরকে মরতে হবে। কিন্তু আরিয়ালা তার কথায় পাত্তা না দিয়ে ভেতরে থাকা একটা গোপন স্টোররুমের দিকে এগিয়ে যায়। ম্যানেজার সেটা দেখে একটু অবাক হয়, কারণ তার জানা মতে সেখানে শুধুমাত্র পুরনো জিনিসপত্রই ফেলে রাখা হয়েছে। তাহলে ডাকাতদের লিডার ওই রুমের দিকে কেন যাবে? সে তো নিজেও কখনো ওই স্টোররুমে ঢোকেনি।
তবুও আরিয়ালার জোরাজুরিতে সে ওই রুমের দরজা খুলে দেয়। এরপর জোসেফরা ভেতরে গিয়ে কাপড়ে ঢাকা একটা সিন্দুক দেখতে পায়। এটা সেই সিন্দুক ছিল যা কিনা 1947 সালে পুলিশরা নাজিদের কাছ থেকে উদ্ধার করেছিল। সিন্দুকটা খুলতেই বেরিয়ে আসে কোটি কোটি ডলারের গোল্ড বার। সেটা দেখে ডাকাতরা সবাই খুব খুশি হয়ে যায়। আসলে তারা মূলত ওই সিন্দুকটাই নিতে এসেছে। কিন্তু প্রশ্ন হলো, বাইরে এত গোল্ড থাকতে ডাকাতরা এত বছরের পুরনো ওই গোল্ডগুলোই কেন চুরি করতে এসেছে? এর উত্তর আমরা সামনেই জানতে পারব। তো একদিকে আরিয়ালারা গোল্ড নিয়ে সেখান থেকে পালানোর ব্যবস্থা করছিল, আর অন্যদিকে ব্রায়ান ডাকাতদের হাত থেকে ছাড়া পাওয়া ওই গার্ডদের জিজ্ঞাসাবাদ করছিল। তাদের কাছ থেকে ব্রায়ান শুধু এতটুকুই জানতে পারে যে ডাকাতদের লিডার একজন মেয়ে, আর তারা মাঝে মাঝে ইউরোপিয়ান অ্যাকসেন্টে কথা বলছিল। সেই সাথে এটাও জানতে পারে যে ডাকাতরা জিম্মি করা মানুষগুলোকেও তাদের মতো ইউনিফর্ম পরিয়ে রেখেছে। এর থেকে বেশি কোনো ইনফরমেশন তারা পায় না। তবে যতটুকু ইনফরমেশন তারা পেয়েছে তার প্রেক্ষিতে ব্রায়ানের মনে হচ্ছিল যে এই ডাকাতরা হয়তো নাজিদের ওই ডাকাতির ফর্মুলা কপি করার চেষ্টা করছে, কারণ সেখানেও জিম্মি করা মানুষগুলোকে ডাকাতদের মতো হুবহু ইউনিফর্ম পরা হয়েছিল যাতে তারা সহজেই পালিয়ে যেতে পারে। কিন্তু নাজিদের ওই ঘটনায় তো অনেক মানুষ মারা গিয়েছিল। তাই ব্রায়ানের ভয় হচ্ছিল যে গতবারের মতো এবারও ডাকাতদের ডিমান্ড না মানা হলে তারা জিম্মি করা লোকগুলোকে মারতে শুরু না করে। একে তো এতগুলো মানুষ ডাকাতদের হাতে বন্দী, তার উপর তাদের মধ্যে বাইরের দেশের অনেক পর্যটকরাও ছিল। যদি এই লোকগুলোর কিছু হয়ে যায় তাহলে ডিপার্টমেন্টের পাশাপাশি অ্যাম্বাসির লোকও এফবিআই এর উপর খেপে যাবে। তাই এখন তাদের সর্বপ্রথম কাজ হলো ডাকাতদের ডিমান্ড সম্পর্কে জানা। তারা এসব নিয়ে ডিসকাস করছিল, এরই মাঝে সোয়াট টিম সেখানে পৌঁছে যায়। তবে সোয়াটের লোকেরা তো ডিসকাশনে নয়, বরং তারা ডিরেক্ট অ্যাকশনে বিশ্বাস করে। তাই ব্রায়ান আগেই রেমিকে সোয়াটের লিডারের কাছে পাঠিয়ে দেয় যাতে সে বুঝিয়ে শুনিয়ে সোয়াটের লিডারকে শান্ত করতে পারে। এদিকে আমরা দেখি যে আরিয়ালা লকারের 392 নম্বর চেম্বারে কিছু একটা রাখছে, কিন্তু সেটা কি এবং আরিয়ালা সেটা ওই লকারে কেন রাখছে এটাও আমরা সামনে জানতে পারবো। তো সে যখন জিনিসগুলো রেখে বাইরে এসে সবাইকে পাহারা দিচ্ছিল তখনই ব্যাংকের ভেতরের ফোন বেজে ওঠে। আরিয়ালা তখন বুঝতে পারে ফোনটা এফবিআই করেছে, তাই সে কল রিসিভ করেই ইউরোপিয়ান এক অদ্ভুত ভাষায় কথা বলতে শুরু করে। কিন্তু সমস্যা হলো ব্রায়ানদের মধ্যে কেউই সেই ভাষা বুঝতে পারছিল না। ব্রায়ান যখন নেগোশিয়েট করার জন্য ট্রান্সলেটরকে নিয়ে আসতে বলে তখন রেমি তাকে বাধা দেয়, কারণ তার ধারণা আমেরিকাতে ডাকাতি করতে আসা ব্যক্তি অবশ্যই ইংরেজি জেনে থাকবে। ডাকাতরা আসলে ইচ্ছাকৃত ইংরেজিতে কথা বলতে চাচ্ছে না, তাই সে আরিয়ালাকে ইংরেজিতে কথা বলার জন্য জোর দিতে থাকে। এতে করে প্রথমে আরিয়ালা বিরক্ত হয়ে ফোনটা কেটে দেয়, আর সেটা দেখে ব্রায়ান রেমির উপর বিরক্ত হয়ে যায়। কিন্তু কিছুক্ষণ পরেই আরিয়ালা আবার তাকে ফোন করে ইংরেজিতে কথা বলতে শুরু করে এবং তার ডিমান্ডগুলো জানায়। তবে রেমি যখন তার পরিচয় জানতে চায় তখন মেয়েটা নিজের নাম বলার পরিবর্তে রেমিকে বলে যে তাকে মোস্ট ওয়ান্টেড নামে ডাকতে। আরও একটা অদ্ভুত বিষয় হলো সে রেমির সাথে মোটেও কথা বলতে চাচ্ছিল না। সে রেমির বদলে ব্রায়ানের সাথে কথা বলতে চায় এবং তাকে জানায় যে ভেতরে 20 জন মানুষের জন্য পানি এবং খাবার প্রয়োজন, আর এই জিনিসগুলো ব্রায়ানকেই ভেতরে নিয়ে আসতে হবে, অন্য কেউ ভেতরে আসতে পারবে না। ব্রায়ান সেটা শুনে একটু টেনশনে পড়ে যায়, কারণ প্রোটোকল অনুযায়ী এফবিআই এর লোকদের ভেতরে যাওয়া নিষেধ। তাই সে আরিয়ালাকে জানায় যে সে সবকিছুর ব্যবস্থা করে দেবে ঠিকই, তবে সে ভেতরে যেতে পারবে না। আরিয়ালা তখন বাধ্য হয়ে তার কথা মেনে নেয় এবং শর্ত দেয় যে তাদেরকে যত দ্রুত সম্ভব কিছু অস্ত্র এবং সেখান থেকে পালানোর ব্যবস্থা করে দিতে হবে। ব্রায়ান তার কথা মেনে নেয়, তবে সেই সাথে তাকেও শর্ত দেয় যে সে বন্দী হওয়া কোনো মানুষের ক্ষতি করতে পারবে না। আরিয়ালাও তখন তার সেই শর্ত মেনে নেয়। এরপর পানি নিয়ে রেমিকে পাঠানো হয় ডাকাতদের সঙ্গে নেগোশিয়েট করার জন্য। সে খুব কৌশলে ডাকাতদের কাছ থেকে কিছু ইনফরমেশন বের করার চেষ্টা করে, তাদেরকে রিকোয়েস্ট করে ভেতরে গিয়ে বন্দি মানুষগুলোকে একবার চেক করে আসার জন্য। কিন্তু এবার তার কোনো কৌশলই কাজে লাগে না। তাকে বেশি কথা বলতে দেখে আরিয়ালা নিজেই বাইরে বেরিয়ে আসে। রেমি তার সঙ্গে কথা বলার চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। তারা দ্রুত পানির বোতল নিয়ে ভেতরে চলে যায়। সোয়াটের লোকেরা তখন অ্যাটাক করার জন্য রেডি ছিল, কিন্তু ডাকাতরা সাথে করে একজন বন্দীকেও নিয়ে এসেছিল বলে তারা কিছুই করতে পারে না। তবে আরিয়ালার সঙ্গে কথা বলে রেমি এটা বুঝতে পারে যে মেয়েটা অনেক বেশি নার্ভাস, আর এই নার্ভাসনেসের পেছনে শুধুমাত্র পুলিশের ভয় নয়, বরং অন্য কোনো কারণও আছে। তবে তার এই কথায় ব্রায়ান খুব একটা পাত্তা দেয় না। তখন রেমি তাকে জানায় যে ভেতরের পরিস্থিতি খুব একটা ভালো নয়, যা করার দ্রুতই করতে হবে। তো ব্রায়ান জানায় যে তার একমাত্র প্ল্যান হলো বন্দীদের কোনো ক্ষতি না করে ডাকাতদের ধরা। রেমি তখন তাকে জিজ্ঞেস করে যে সোয়াটের লোকেরা যদি ভেতরে হামলা করে সেখান থেকে 80% বন্দীদের উদ্ধার করতে সফল হয় তাতে চলবে কিনা। স্পষ্ট জানিয়ে দেয় যে তাতে হবে না, যেভাবেই হোক সব বন্দীদেরকেই সুস্থভাবে উদ্ধার করতে হবে, আর তার জন্য যদি গোল্ডগুলো হাতছাড়াও হয়ে যায় তাতেও বিশেষ কিছু এসে যায় না।
কিন্তু প্রশ্ন হলো ডাকাতরা তো অলরেডি গোল্ড চুরি করেই নিয়েছে, তারা এখনো ব্যাংকের ভেতরে কিসের অপেক্ষা করছে? উত্তরটা এখনই দিয়ে দিচ্ছি। আসলে তারা ব্যাংকের লকার রুম দখল করে সেখানে ওই গোল্ডগুলো নিয়ে কিছু একটা করছিল, তবে কি করছিল সেটাও আমরা সামনে জানতে পারবো। যাই হোক, একদিকে জোসেফরা গোল্ড সরাতে ব্যস্ত আর অন্যদিকে তাদের টিমেরই একজন ব্যস্ত দেওয়াল খননে। এরই মাঝে আরিয়ালা আবারও ব্রায়ানকে ফোন করে তাদের বেরোনোর জন্য 5 জনের ভিসা এবং একটা বড় ট্রাক আর কার্গো প্লেনের ব্যবস্থা করতে বলে। ব্রায়ানও তাতে রাজি হয়ে যায়, কারণ অ্যাম্বাসিতে তার পরিচিত বন্ধু আছে। অদ্ভুত ব্যাপার হলো আরিয়ালা এই বিষয়টা আগে থেকেই জানত, এমনকি সে ব্রায়ানের নামও জানত। রেমি তখন বুঝতে পারে ডাকাতরা তাদের ব্যাপারে বেশ ভালো রকম হোমওয়ার্ক করে এসেছে এবং ডাকাতদের লিডার নেগোসিয়েশনের জন্য রেমিকে নয় বরং ব্রায়ানকে বাছাই করেছে। সেটা শুনে ব্রায়ান নিজেও একটু অবাক হয়ে যায়। এরপর তারা নাজিদের ওই পুরনো কেসটা নিয়ে ঘাটাঘাটি করতে শুরু করে। সেখান থেকে তারা ডাল্টন রাসেল নামের একজনের সম্পর্কে জানতে পারে, যে ওই সময় অনেকগুলো ডায়মন্ড চুরি করেছিল। ওই ডাকাতির সময় পুলিশ একজন প্রত্যক্ষদর্শী পেয়েছিল এবং সে ডাল্টন রাসেলের ছবি দেখে তাকে শনাক্তও করেছিল। কিন্তু সমস্যা হলো, এবার যেমন ডাকাতরা নিজেদের নাম প্রকাশ করতে চাইছে না, ঠিক তেমনি আগেরবারও ওই ডাকাতরা নিজেদের আসল নাম লুকিয়ে ছদ্মনামে ডাকাতি করেছিল, যে কারণে ডাল্টন রাসেলকে পরবর্তীতে আর খুঁজে পাওয়া যায়নি এবং ওই ঘটনার পর আর কোনো হদিসও পাওয়া যায়নি। সে বেঁচে আছে কিনা সেটাও কারো জানা নেই। আর একটা অদ্ভুত ব্যাপার হলো, নাজি অ্যাটাকটাতেও ডাকাতরা শুধুমাত্র সেই ডায়মন্ডগুলোই চুরি করেছিল যেগুলো ব্যাংক ম্যানেজারের কাছে লুকিয়ে রাখা ছিল। বাকি কোনো গোল্ড বা ডায়মন্ডে তারা হাত লাগায়নি। আর এবারও ঠিক সেই রকমই কিছু ঘটছে। রেমির কাছেও তখন মনে হচ্ছিল ওই নাজি অ্যাটাকের সাথে এই ডাকাতদের কোনো না কোনো কানেকশন আছে। তাই সে ওই সময়কার লিডার আর্থারের ব্যাপারে জানতে চায়। তখন ব্রায়ান থেকে জানায় যে ওই লিডার অনেক বছর যাবৎ হাউস অ্যারেস্টে আছে আর এর থেকে বেশি কোনো ইনফরমেশন তার জানা ছিল না। তাই সে তার টিমমেটকে আর্থারের ব্যাপারে আরও তথ্য বের করতে বলে আর রেমিকে খাবার দিয়ে পাঠিয়ে দেয় ডাকাতদের সঙ্গে নেগোশিয়েট করার জন্য। এবারও রেমি আরিয়ালার সঙ্গে কথা বলার চেষ্টা করে। আরিয়ালাও তার সঙ্গে কথা বলে ঠিকই, তবে এই ডাকাতি বা এর পেছনে থাকা রহস্যের ব্যাপারে কিছুই জানায় না। বেচারা রেমি তখন হতাশ হয়ে ফিরে আসে। এরই মাঝে তাদের সেই টিমমেট তাদেরকে জানায় যে আর্থার গত বছরেই হাউস অ্যারেস্টে থাকা অবস্থায় মারা গিয়েছে। তবে তার ছেলে ড্যানিশ এখন মাল্টিন্যাশনাল কোম্পানির নামে সরকার বিরোধী একটা অর্গানাইজেশন চালাচ্ছে এবং সে আমেরিকা এবং ইউরোপের অনেকগুলো ক্রিমিনাল অর্গানাইজেশনের সাথে জড়িত। এটা শুনে ব্রায়ান বুঝতে পারে যে এই ডাকাতিতে গতবারের ডাকাতির ফরম্যাট কপি করা হচ্ছে না, বরং সেই ডাকাত গ্রুপের সদস্যরাই আবারও অ্যাক্টিভ হয়েছে আর এবার তাদের তদারকি করছে আর্থারের ছেলে ড্যানিস। এরই মাঝে আরিয়ালার বলা একটা কথা রেমির মনে পড়ে যায়। সে বলেছিল যে কোনো মূল্যে এই কাজটা থেকে শেষ করতেই হবে, অর্থাৎ সে নিশ্চয়ই কোনো কারণে জোরপূর্বক এই কাজটা করছে। কথাগুলো শুনে ব্রায়ানেরও মনে হচ্ছিল যে আরিয়ালা হয়তো তাদেরকে কিছু বলতে চাইছে, কোনো সিগন্যাল দিতে চাইছে, কিন্তু সেটা আসলে কি তা পুলিশরা বুঝতে পারছে না। তাই তারা আরিয়ালার কথা মতো তাদের জন্য বড় ট্র্যাকের জোগাড় করে, যার মাধ্যমে তারা গোল্ড ট্রান্সফার করতে পারবে। আর তার বদলে আরিয়ালাও তাদেরকে ভেতরে গিয়ে জিম্মিদের চেক করার সুযোগ করে দেয়, তবে শর্ত দেয় যে শুধুমাত্র ব্রায়ানই ভেতরে যেতে পারবে, অন্য কেউ নয়। রেমি তখন সেখানে যাওয়ার জন্য রিকোয়েস্ট করে, কারণ সে তো একজন নেগোশিয়েটর, কোনো এজেন্ট নয়। কিন্তু আরিয়ালা তার কথা মানতে চায় না। তার শর্ত শুধুমাত্র ব্রায়ানই ভেতরে আসতে পারবে। এর মাঝে জোসেফ হঠাৎ রাগের মাথায় একজনকে গুলি করে দেয় আর সেই শব্দ শুনে ব্রায়ান ভীষণ ভয় পেয়ে যায়, কারণ সে ভেবেছিল ডাকাতরা বন্দীদেরকে মারতে শুরু করেছে। ব্রায়ান তখন বাধ্য হয়ে প্রোটোকলের বাইরে গিয়ে ব্যাংকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সবাই তাকে সতর্ক করে দেয় যে এফবিআই ডিরেক্টর এতে অনেক রেগে যাবে, কিন্তু ব্রায়ানের কাছে আর কোনো উপায় ছিল না। এদিকে জানা যায় জোসেফ তাদের দলেরই একজনকে মেরে ফেলেছে, কারণ সে গোল্ড চুরি করতে যাচ্ছিল। এখন তারা তো সবাই চোর, আর চোরেরা চুরি করবে এটাই তো স্বাভাবিক, কিন্তু জোসেফ সেটা মেনে নিতে পারে না। এটা নিয়ে আরিয়ালার সঙ্গেও তার ঝগড়া হয়ে যায়। আরিয়ালা তখন রাগের মাথায় বলে যে জোর জবরদস্তিতে সে এই প্ল্যান রেডি করেছে, কিন্তু যদি জোসেফ তার কথা মতো না চলে তাহলে গোল্ড এবং জীবন দুটোই যাবে। তখন জোসেফ শান্ত হয়ে যায়। এরই মাঝে ব্রায়ান ভিতরে চলে আসে। তার ড্রেসে একটা ক্যামেরা সেট করা ছিল, সেটার মাধ্যমে রেমিরা বাইরে বসে তাকে মনিটর করতে থাকে। প্রথমে ব্রায়ানকে বাকি বন্দীদের কাছে নিয়ে যাওয়া হয়, কিন্তু ব্রায়ান তাদের সঙ্গে ঠিকঠাক কথা বলার আগেই ডাকাতরা আবারও তাকে সেখান থেকে নিয়ে যায় এবং তাকেও জোর করে নিজেদের পোশাক পরিয়ে জিম্মি করে রাখে। এটা দেখে রেমি সহ সবাই খুব চিন্তায় পড়ে যায়, কারণ তারা ভেবেছিল ডাকাতরা অন্তত এফবিআইয়ের কোনো অফিসারকে জিম্মি করবে না, কিন্তু এখানে তো সম্পূর্ণ উল্টো কিছু হয়ে গেল। এদিকে ব্রায়ানকে আটকে রাখার কারণে সোয়াটের কমান্ডারও ক্ষেপে যায়।
সে তৎক্ষণাৎ ডাকাতদের উপর হামলা করতে চাচ্ছিল, কিন্তু রেমি গিয়ে তাকে আটকায়। ব্রায়ানের অবর্তমানে রেমি এই কেসের ইনচার্জ ছিল, তাই সোয়াট কমান্ডার খুব একটা বাড়াবাড়ি করতে পারে না। এদিকে ব্রায়ান আরিয়ালাকে তাকে ছেড়ে দেওয়ার জন্য হুমকি দেওয়ার চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। আরিয়ালা তাকে ছাড়তে রাজি হয় না, কারণ ভেতরে ব্রায়ানকে তার প্রয়োজন ছিল। সেটা শুনে ব্রায়ান একটু অবাক হয়। এরপর সেও নেগোশিয়েট করার পন্থা অবলম্বন করার চেষ্টা করে। সে আরিয়ালাকে কথার জালে ফাঁসিয়ে তার কাছ থেকে ইনফরমেশন বের করতে চায়। ঘটনাক্রমে আরিয়ালা গোপনে তাকে কিছু বিষয় শেয়ার করে ঠিকই, তবে সেগুলো আসলে কি তা আমরা পরে জানতে পারব। তবে আরিয়ালার কথাগুলো শোনার পর ব্রায়ানও তাকে সাহায্য করতে এবং তার কথা মতো কাজ করতে রাজি হয়ে যায়। এরই মাঝে ইভা নামের একটা মেয়ে রেমিদের সঙ্গে দেখা করতে আসে। সে জানায় যে সে ওই ডাকাতদের মধ্যে একজনকে চেনে। রেমি সেটা শুনে ভীষণ অবাক হয়। এরপর ইভা তাকে জানায় যে ডাকাতদের মধ্যে ববি নামের একটা ছেলে আছে। ইভা তার সাথে কিছুদিন রিলেশনে ছিল, কিন্তু ছেলেটা তাকে প্রচণ্ড মারধর করত বিধায় ইভা তার কাছ থেকে পালিয়ে এসেছে। সে আরও জানায় যে রিলেশন থাকাকালীন ববি প্রায় এই ডাকাতির ব্যাপারে গল্প করত, কিন্তু ইভা এতদিন মনে করেছে ববি হয়তো এটা মজা করে বলছে। কিন্তু এখন সত্যিই ডাকাতি হওয়ার পর সে বুঝতে পারছে ববির কথাগুলো কোনো মজা ছিল না। রেমি তখন তার কাছে জানতে চায় যে ববির সাথে তার পরিচয় হলো কিভাবে। তখন ইভা জানায় যে সে একজন আর্কিটেকচার স্টুডেন্ট, তাই সে মাঝে মধ্যেই বিভিন্ন লাইব্রেরি এবং আর্কিটেকচারাল ফার্মগুলোতে প্রজেক্টের জন্য কাজ করত। এসবের মাঝে একদিন তার সঙ্গে ববির দেখা হয়। সে নিজেকে ইঞ্জিনিয়ার হিসেবে পরিচয় দিয়েছিল এবং হাডসন নদী বরাবর একটা সুড়ঙ্গ তৈরি করতে চাচ্ছিল। সেই সময় ইভা বিষয়টা বুঝতে পারেনি, কিন্তু এখন সে বুঝতে পারছে সে এই ডাকাতির জন্যই ওই সুড়ঙ্গ তৈরি করতে চেয়েছিল। এই কথা শুনে রেমি বলে ওঠে যে এটা অসম্ভব, কারণ তারা অলরেডি ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বলেছে এবং তারা নিশ্চিত যে এই রিজার্ভ মিউজিয়ামের সাথে হাডসন রিভারের কানেক্টেড কোনো সুড়ঙ্গই নেই। কিন্তু ইভা তাকে জানায় যে তাদের রিসার্চ সম্পূর্ণ ভুল। এখানে একটা সুড়ঙ্গ আছে এবং সেটা এখন শুকিয়ে গিয়েছে। এটা শুনে রেমি অবাক হয়ে যায়। সে দ্রুত তার টিমকে চেক করতে বলে। তখন তারা জানায় আসলে এরকম একটা সুড়ঙ্গ আছে। রেমি তখন বুঝতে পারে ব্যাংক থেকে বেরোনোর জন্য সাহায্য চাওয়াটা শুধুমাত্র লোক দেখানো। ডাকাতরা তো অলরেডি ওই সুড়ঙ্গ দিয়ে বেরোনোর প্ল্যান রেডি করে ফেলেছে। তখন একজন এজেন্ট এসে ব্যাংকের গত কিছুদিনের ফুটেজ দেখায় এবং সেখান থেকে রেমি মোস্ট ওয়ান্টেড অর্থাৎ আরিয়ালাকে শনাক্ত করে ফেলে। তবে অদ্ভুত ব্যাপার হলো আরিয়ালার পূর্ববর্তী কোনো ক্রিমিনাল রেকর্ড নেই। তাহলে সে হঠাৎ করে এই ডাকাত দলের সাথে যুক্ত হলো কিভাবে? এটাই রেমি ভেবে পাচ্ছিল না। সে তার টিমকে আরিয়ালার ব্যাপারে আরও তথ্য বের করতে বলে আর নিজে দ্রুত ফোন করে ব্যাংকের মধ্যে। আরিয়ালা ফোনটা রিসিভ করলে রেমি ব্রায়ানের সঙ্গে কথা বলতে চায়। আরিয়ালা প্রথমে রাজি হয় না। তখন রেমি তাকে হুমকি দেয় যে সে যদি ব্রায়ানের কথা মতো কাজ না করে তাহলে রেমিও তার কথা শুনবে না। বাধ্য হয়ে আরিয়ালা কিছু সময়ের জন্য রেমির সাথে কথা বলতে দেয়, কিন্তু ব্রায়ান বেশি কিছু বলার আগেই আরিয়ালা ব্রায়ানের কাছ থেকে ফোনটা কেড়ে নিয়ে তাকে একটা লকার রুমের ভেতরে আটকে রাখে। ব্রায়ান বারবার লকার খোলার জন্য রিকোয়েস্ট করতে থাকে, কিন্তু তার কথা কেউ শোনে না। এরই মাঝে সোয়াটের লোকেরা লুকিয়ে ব্যাংকের ভেতরে ঢুকে পড়ে, আর এই বিষয়টা কেউ একজন আরিয়ালাকে মেসেজ করে জানিয়ে দেয়। কিছু করার আগেই জোসেফ গিয়ে সোয়াট এজেন্টদের উপরে অ্যাটাক করে দেয়। সে একাই দুজন সোয়াট এজেন্টকে কুপকাত করে বাকিদের সাথে জিম্মি করে রাখে। সোয়াট টিম ভেতরে ঢুকায় ডাকাতরা ভীষণ ক্ষেপে গিয়েছিল। আরিয়ালা তখন ব্রায়ানের কাছ থেকে রেমির পার্সোনাল নাম্বার নিয়ে তাকে ভিডিও কল করে এবং জোসেফ তার চোখের সামনেই ওই দুই এজেন্টকে গুলি করে তাদের আধমরা শরীর দুটো বাইরে ছুঁড়ে ফেলে দেয়। রেমি দ্রুত ছুটে গিয়ে দেখে এজেন্টরা এখনও বেঁচে আছে, তাই সে দ্রুত তাদেরকে হসপিটালে পাঠানোর ব্যবস্থা করে। এরপর সোজা গিয়ে আরিয়ালাকে ফোন করে সরাসরি তার প্ল্যানিং সম্পর্কে জানতে চায়। তার কাছে জিজ্ঞেস করে যে তার পালানোর জন্য যদি ট্রাকেরই প্রয়োজন পড়ে তাহলে সে সুড়ঙ্গ কেন বানাচ্ছে, কিন্তু আরিয়ালা তার প্রশ্নের কোনো উত্তর দেয় না। এরপর রেমি তাকে ড্যানিশ এবং ডাল্টনের ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু আরিয়ালা সেসবেরও কোনো উত্তর না দিয়ে ফোনটা কেটে দেয়। তবে তার কথার ধরন শুনে রেমি বুঝে গিয়েছিল ডাল্টনের সঙ্গে নিশ্চয়ই আরিয়ালার কোনো সম্পর্ক আছে। এরই মাঝে ডাকাত দলের সেই ছেলেটা যে কিনা দেয়াল খুঁড়ছিল সে ব্যাংকের ভেতর দিয়ে নদীর সাথে কানেক্টেড একটা সুড়ঙ্গ তৈরি করে ফেলে এবং যেমনটা রেমিরা ধারণা করেছিল সেটা পুরোপুরি শুকনো ছিল, অর্থাৎ পালানোর জন্য একদমই পারফেক্ট। সুড়ঙ্গ খোঁড়া শেষ হওয়া মাত্রই জোসেফ গিয়ে ছেলেটাকে মেরে ফেলে। আরিয়ালা সেটা দেখে ভীষণ রেগে যায়, কিন্তু জোসেফ তাতে কোনো পাত্তা দেয় না। সেখান থেকে এসে জোসেফ সোজা চলে যায় ব্রায়ানের কাছে। ব্রায়ান তখন আবারও নেগোশিয়েট করার পদ্ধতি কাজে লাগিয়ে জোসেফের ব্রেন ওয়াশ করে তাকে সারেন্ডার করার জন্য কনভিন্স করতে থাকে, কিন্তু তাতেও বিশেষ একটা লাভ হয় না। এদিকে ততক্ষণে রেমি জেনে যায় যে ডাল্টন রাসেল আসলে আরিয়ালার ভাই এবং তার আসল নাম হলো ডেভিড।
তখন রেমি বুঝতে পারে নিশ্চয়ই ড্যানিশ ডেভিডকে নিয়ে আরিয়ালাকে ব্ল্যাকমেল করছে, আর তাই সে এই কাজ করতে বাধ্য হয়েছে। মজার ব্যাপার হলো তার এই ধারণা একদম সঠিক। আসলেই ড্যানিশ ডেভিডকে কিডন্যাপ করে আরিয়ালাকে এই কাজটা করতে বাধ্য করেছে। সেই সাথে রেমি ওই গোল্ডের রহস্যটাও জানতে পারে, যেটা কিনা পুলিশ হিমলার নামের এক চোরের কাছ থেকে উদ্ধার করে আমেরিকাতে নিয়ে এসেছিল, আর এখন হয়তো সেই চোরের বংশধরদের কেউই এই কাজটা করছে। এদিকে আরিয়ালা ব্রায়ানের সঙ্গে দেখা করতে আসলে ব্রায়ান তাকে নাজি ডায়মন্ড ডাকাতির ব্যাপারে জিজ্ঞেস করে। তখন আরিয়ালা তাকে ওই ডাকাতির ব্যাপারে এমন কিছু তথ্য দেয় যেগুলো শুনে ব্রায়ান নিশ্চিত হয়ে যায় যে আরিয়ালা ওই ডাকাতির সঙ্গে জড়িত ছিল। কিন্তু প্রশ্ন হলো ওই একই কাজ একইভাবে আবার কেন করছে? তখন আরিয়ালা জানায় যে এসব সোনাদানা হীরার কোনো মূল্য নেই, মানুষের কাছে একমাত্র মূল্যবান হচ্ছে তার ফ্যামিলি। এর থেকে বেশি কিছু বলতে পারে না সে। তার আগেই সেখানে জোসেফ চলে আসলে আরিয়ালা সেখান থেকে চলে যায়, আর যাওয়ার সময় ব্রায়ানকে আশ্বস্ত করে যায় যে তার কোনো ক্ষতি হবে না। সে যাওয়ার কিছুক্ষণ পর ব্রায়ানের কাছে ডাকাত দলের আরও একটা মেয়ে আসে। সে ব্রায়ানকে এমন একটা ফোন দেয় যার সিম কার্ড ৪৯টা দেশে ব্যবহার করা যাবে। আরিয়ালা তাকে বাকি ইনস্ট্রাকশন আগেই দিয়েছিল, তাই মেয়েটা ব্রায়ানকে সতর্ক করে দেয় যে আরিয়ালার যদি কোনো ক্ষতি হয়েও যায় তবুও ব্রায়ান যেন তার কাজটা ঠিকঠাকভাবে করে ফেলে। ব্রায়ান কিছু বলতে যাবে তার আগেই মেয়েটা সেখান থেকে চলে যায়। এদিকে আরিয়ালা গিয়ে দেখে জোসেফ তাদের টার্গেট করা গোল্ডের পাশাপাশি ব্যাংকের বাকি গোল্ডগুলোও নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। আরিয়ালা থেকে বোঝানোর চেষ্টা করে যে এটা তাদের করা ঠিক হবে না, কারণ এটা তাদের প্ল্যানের বাইরে, কিন্তু জোসেফ তার কথা মানতে চায় না। তখন আরিয়ালা তাকে ধরে নিয়ে গিয়ে একটা লকারের ভেতর আটকে রাখে। জোসেফ তাকে ভয় দেখানোর চেষ্টা করে, তাকে ইমোশনাল ব্ল্যাকমেল করারও চেষ্টা করে, কিন্তু আরিয়ালা কোনো কিছুতেই পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যেতে শুরু করে। আর তখনই হঠাৎ একটা ভয়ঙ্কর ব্লাস্টে সবকিছু ধ্বংস হয়ে যায়, আর সেই সাথে ব্রায়ানের চোখের সামনেই আরিয়ালা মারা যায়। সৌভাগ্যবশত ব্রায়ানের তখনও কোনো ক্ষতি হয়নি, কিন্তু ওই বোম ব্লাস্টের কারণে সুড়ঙ্গ ভেঙে গড়গড় করে নদীর পানি ভেতরে ঢুকতে শুরু করে, আর সেই পানিতে বন্দি থাকা ব্রায়ান আর জোসেফ ডুবতে থাকে। এরই মাঝে জোসেফ এসে ব্রায়ানকে তার লকারের চাবিটা দিয়ে জীবন বাঁচানোর জন্য পালিয়ে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত চাবিটা পানির মধ্যে পড়ে যাওয়াতে ব্রায়ান কোনোভাবেই সেটা উঠাতে পারছিল না। ওদিকে পানির উচ্চতাও ধীরে ধীরে বেড়ে যাচ্ছিল। এমন সময় রেমি বাকিদের সাথে চলে আসে ব্রায়ানকে বাঁচানোর জন্য। সে অনেক কষ্টে চাবিটা খুঁজে লকে লাগানো মাত্রই পেছন থেকে জোসেফ এসে তার উপর অ্যাটাক করে দেয়। রেমি কোনোভাবেই তার কাছ থেকে নিজেকে ছাড়াতে পারছিল না। সেটা দেখে ব্রায়ান কোনো মতে তার লকারটা খুলে বাইরে বেরিয়ে জোসেফের উপর অ্যাটাক করে রেমিকে বাঁচিয়ে নেয়। এরপর তারা দুজনেই দ্রুত বাইরে বেরিয়ে আসে। পরিস্থিতি শান্ত হওয়ার পর সেখানকার ক্লিনাররা এসে সেখানকার সবকিছু পরিষ্কার করে নিয়ে যায়। ওদিকে রেমি হঠাৎ লক্ষ্য করে তাদের বোর্ডে ৩৯২ নম্বরটা লেখা, আর ইভাও জরুরি কাজের বাহানা দিয়ে পালিয়ে গিয়েছে। রেমি তখন ব্যাংকের ওই ৩৯২ নম্বর লকারটা খোলে এবং আরিয়ালার রাখা একটা ডায়েরি আর কিছু প্রমাণ পায়, যেগুলোর মধ্যে স্পষ্ট বোঝা যায় যে এই কাজগুলোর পেছনে ড্যানিশের হাত ছিল। তখনই গল্পে আসে আসল টুইস্ট। প্রথমে সবাই ভেবেছিল হঠাৎ ব্লাস্ট আর পানির স্রোতের কারণে ডাকাতরা তাদের প্ল্যান সাকসেসফুল করতে পারেনি, কিন্তু পরবর্তীতে তারা জানতে পারে গোল্ডগুলো চুরিও হয়েছে এবং আরিয়ালাও মারা যায়নি। তারা পুলিশের চোখের সামনে দিয়েই গোল্ডগুলো নিয়ে পালিয়ে গিয়েছে। আসলে প্রথমে ওরা গোল্ডগুলো লকার থেকে বের করে নিয়ে গিয়ে সেগুলো গলিয়ে লকারের দরজাগুলোর মতো স্ল্যাব তৈরি করেছিল, আর সেই ব্লাস্টের পর ক্লিনিংয়ের নামে তারা খুব কৌশলে ওই স্ল্যাবগুলো নিয়ে পালিয়ে গিয়েছে। আর এই পুরো সময়টা আরিয়ালা লুকিয়েছিল ভেন্টিলেশন ডাক্টের মধ্যে। আর সব থেকে মজার কথা হলো ইভাকে আরিয়ালাই পাঠিয়েছিল রেমির কাছে। সবটা জানার পর ব্রায়ানের মনে একটু খটকা লাগে। এরই মাঝে তাদের ডিরেক্টর এসে ব্রায়ানকে তাদের প্রোটোকল ভেঙে ব্যাংকের মধ্যে যাওয়ার কারণে অনেক বকাঝকা করে। সেই সাথে থেকে এটাও জানিয়ে দেয় যে তার প্রমোশন আর হবে না। ব্রায়ান সেটা শুনে খুব কষ্ট পায়, কারণ সে ডিপার্টমেন্টের কথা ভেবেই নিজের জীবন বাজি ধরেছিল, আর এখন সেই ডিপার্টমেন্টই তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তাই সে তৎক্ষণাৎ কাউকে কিছু না জানিয়ে তার কাছে থাকা ওই ফোনটা বের করে সেখানে থাকা অ্যাড্রেসের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। এদিকে রেমি একে একে ব্যাংক থেকে উদ্ধার করা সবাইকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। তাদের কাছ থেকে ডাকাতদের ব্যাপারে ইনফরমেশন বের করতে চায়, কিন্তু তেমন কোনো ক্লু তার হাতে আসে না। ওদিকে ব্রায়ান ওই লোকেশনে গিয়ে একটা গাড়ির মধ্যে ওই গোল্ডগুলোর রডগুলো খুঁজে পায়, কিন্তু আশেপাশে আরিয়ালা বা অন্য কেউ ছিল না। কিছুক্ষণের মধ্যেই সেখানে ড্যানিশ এবং তার লোকেরা চলে আসে। আসলে আরিয়ালা এমনভাবে প্ল্যানটা সেট করেছিল যে সে ব্রায়ানকে ড্যানিসের কাছে পৌঁছে দেবে। এরপর ব্রায়ান তাকে গোল্ড দেবে নাকি জেলে ভরবে এটা ব্রায়ানের ডিসিশন হবে। এখন ব্রায়ানের মতো একজন সৎ আর সাহসী এজেন্টের পক্ষে তো আর ডিপার্টমেন্টকে ধোঁকা দেওয়া সম্ভব নয়, তাই সে আগে থেকেই রেমিকে সতর্ক করে রেখেছিল এবং রেমিও ঠিক সময় মতো এফবিআই টিমকে নিয়ে লোকেশনে পৌঁছে অ্যাটাক করে দেয়।
আর সেখান থেকে তারা ডেনিসকে অ্যারেস্ট করে। কিন্তু দুর্ভাগ্যবশত ডেনিসের লোকেরা ততক্ষণে আরিয়ালার ভাই ডেভিডকে মেরে ফেলেছিল। সেটা শুনে ব্রায়ান একটু কষ্ট পায়, কারণ সে ডেভিডকে বাঁচাতে চেয়েছিল। তবে সেটা নিশ্চিত যে ডেভিড মারা যাওয়ার কারণে সামনে আরও অনেক মানুষের মরার সম্ভাবনা আছে, যারা কিনা ডেভিডের মৃত্যুর পেছনে দায়ী ছিল। তাই সে আর রেমি মিলে এবার আরিয়ালাকে খোঁজার নতুন মিশনে নামে। আর এখানেই এই গল্পটা শেষ হয়ে যায়। গল্পটা নিয়ে আমার বেশি কিছু বলার নেই। এক কথায় বলতে পারি, আমার কাছে গল্পটা দারুণ লেগেছে। তবে আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই দ্রুত কমেন্ট করে জানান। আর এমন সব দুর্দান্ত মুভির এক্সপ্লানেশন দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল প্রেস করে রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।